নমস্কার। আজকে যে ব্যক্তির ভিডিওটা এখানে আমরা দেখাবো তিনি হচ্ছেন ডাক্তার আশিস মুখার্জি, অঙ্কোলজিস্ট। উনি 2002-এ যে কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট এবং কর্ড ব্লাড ট্রান্সপ্ল্যান্ট সম্পর্কে উনি বক্তব্য রেখেছেন এবং প্র্যাকটিক্যাল তথ্য উনি ওখানে দিয়েছেন। আপনারা অনুগ্রহ করে থ্যালাসেমিয়া রোগীদের রোগটা ভালো করার জন্য যে কর্ড ব্লাড ট্রান্সপ্ল্যান্ট সেটা নিয়ে উনি যে বক্তব্য রেখেছেন, এবং আমি বিভিন্ন জায়গায় থ্যালাসেমিয়া কন্ট্রোলের জন্য, থ্যালাসেমিয়া রোগীদের পুনর্বাসনের জন্য যে স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টের কথা বলে থাকি, সেই বিষয়টা আপনারা ডাক্তার আশিস মুখার্জির কাছে সেই ব্যাপারটা জানতে পারবেন যে তিনি কিভাবে কলকাতার বুকে থ্যালাসেমিয়া পেশেন্টদের স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট করেছিলেন এবং বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের তথ্য মানুষের সামনে তুলে ধরেছেন। সেই যে ডাক্তার আশিস মুখার্জি, উনি আজকে আর আমাদের মধ্যে নেই। উনি ক্যান্সারই আক্রান্ত হয়ে উনি মারা গেছেন। তা সেই যে একটা মানুষ একটা জাতির জন্য, একটা দেশের জন্য সেই যে কাজটা সূচনা করে গেছেন, কলকাতার বুকে স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট, এটা কেউ ভাবতেই পারতো না। আমরা যখন থাইল্যান্ড গিয়েছিলাম ইন্টারন্যাশনাল কনফারেন্সে, তখন ব্যাংককে ওখানে সিরাজ হাসপাতালে স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল অনেকগুলো পেশেন্টের। তারা বেশিরভাগই সাকসেস হয়েছিল। তখন 99-এ, আমরা 2002-এ যখন কনফারেন্স করছি বর্ধমানে, তখন ডাক্তার আশিস মুখার্জি অলরেডি স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট করেছে। তাহলে নতুন আইডিয়া আমাদের বঙ্গের জন্য উনি সূচনা করে গেছেন। আজকে উনি না থাকলেও অনেকেই এই ব্যাপারটা নিয়ে ভাবছেন, কিন্তু আমাদের জনসাধারণকে এই বিষয়টা ভাবিয়ে তুলতে হবে। কেননা স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট যেটা কর্ড ব্লাডটা, সেই কর্ড ব্লাডটা সংগ্রহ করার জন্য মানুষের একটা প্রবৃত্তি তৈরি করে রাখতে হবে যে আমার এই মূল্যবান সম্পদ আমি যেন নষ্ট করে না ফেলি, একটা সন্তান ভূমিষ্ঠ হবে, তার যে অ্যাম্বিলিকাল কর্ড থেকে যে ব্লাডটা পাওয়া যায় সেই ব্লাডটা মজুত করার প্রবৃত্তি সর্ব লেভেলে গড়ে উঠতে হবে। তাহলে সবাই যদি কর্ড ব্লাডটা জমা রাখতে থাকে, পরবর্তীকালে থ্যালাসেমিয়া রোগীদের পুনর্বাসনের কথা আমরা যদি ভাবতে চাই, তবে আমরা হাত বাড়ালেই পেয়ে যাব যে কর্ড ব্লাডটা, এই কর্ড ব্লাড কোন ব্লাড ব্যাংকে জমা আছে। সেটা আমাদের ইন্ডিয়ার অনেকগুলো কর্ড ব্লাড ব্যাংক হয়েছে এবং ইন্ডিয়ার বাইরে পৃথিবীতে অনেক জায়গাতে কর্ড ব্লাড ব্যাংক আছে। সেই কর্ড ব্লাডটা মজুত করার জন্য ডাক্তার আশিস মুখার্জি যে সূচনা করে গেছেন, তা সেই কাজটা আমাদের প্রত্যেকটা মানুষকে ভাবার প্রয়োজন আছে। থ্যালাসেমিয়া রোগীর জন্মটা বন্ধ করা আমাদের 1 নম্বর কাজ। এরপর থ্যালাসেমিয়া রোগীদের পুনর্বাসনের জন্য আমাদের বিষয়টা ভাবতে হবে। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত যারা, তাদের জন্য বর্তমানে রক্তের খুব সংকট আছে। 8 মে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আমাদের হাসপাতালে রক্তদান শিবির হবে। সেখানে অনুগ্রহ করে আপনারা যদি রক্তদান করেন, তবে আমাদের এই বাচ্চাদের বাঁচাতে আমরা সাহায্য পাব। অন্যদিকে আধুনিক চিকিৎসা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। এই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের যে আয়োজন অনেক অভিভাবক করতে পারে না তার দ্বিতীয় সন্তান না থাকার জন্য। সেই জন্য স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট, স্টেম সেল যে কোনো মা জমা রাখতে পারে এবং সেখান থেকে ওই স্টেম সেল ক্রয় করে অনেক পেশেন্টের পুনর্বাসনের আয়োজন করা যেতে পারে। যাই হোক, আবছা কথা বলল ডাক্তার আশিস মুখার্জির পূর্ণ কথা আপনারা ওখানে শুনুন। পরের ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন। থ্যালাসেমিয়া রোগী আমাদের সমাজে জন্মে গেছে অলরেডি, তাদের জন্য আমরা কি চিকিৎসা দিতে পারি? তাদের জন্য প্রথম কথা হচ্ছে যে প্রত্যেক মাসে ব্লাড ট্রান্সফিউশন এবং আয়রন চিলেশন, যে কথা নিয়ে বারবার ডিসকাশন হয়েছে, সেটা দেওয়া যেতে পারে। এবং একজন বাচ্চাকে যদি ঠিকভাবে ব্লাড ট্রান্সফিউশন এবং আয়রন চিলেশন দেওয়া হয়, ওই যে হিমোগ্লোবিন 9 রেখে, যেটা ডক্টর মারা বলেন, দেখা যাবে যে তার খরচা প্রত্যেক মাসে বাবাকে বহন করতে হচ্ছে 5 থেকে 8 হাজার টাকা, তার যে বয়সেরই বাচ্চা হোক। এভাবে হিসেব করুন যে 1 বছরেই তাকে প্রায়
দুটোই এককালীন খুবই খরচার ব্যাপার, বিভিন্ন সেন্টারে বিভিন্ন লাগে। তবে আমার মনে হয় যে আমরাও যদি আমরা কলকাতায় করছি জানেন, আমি ডক্টর চন্দ্র প্রশান্ত সবাই আছি, আমরা যেভাবে করছি আরও অর্গানাইজড হতে আমরা হয়তো 5-6-7 লাখের মধ্যেই কলকাতা শহরে করা যাবে, যেটা আমি you are asking me, maybe the 5-6-7 lakhs we can even Calcutta city we can do it. And now I'll go to the detailed procedure of bone marrow transplant and umbilical cord blood transplant. I'll show you a little video starting. First. কিভাবে কালেক্ট করা আছে সেটা আমরা দেখাচ্ছি। প্রথমেই একজন ডোনার, যেটা ডক্টর মেয়েরা ডিসকাশন করলেন, একজন HLA ম্যাচ ডোনার, ভাই বা বোন বা আনরিলেটেড কোনো ডোনার, তাকে তার বোন ম্যারোটা কালেক্ট করা হয় এবং তাকে প্রথমে ওটি টেবিলে নেওয়া হয়, অজ্ঞান করা অবস্থায় তার বোন ম্যারোটা কালেক্ট করা হয়। এবং বোন ম্যারো কতটা কালেক্ট করতে হবে তার নির্ভর আছে, সেটা নির্ভর করে পেশেন্টের কতটা ওজন আছে, বডি ওয়েট আছে। বেঙ্গলি বলবেন না, আচ্ছা, তার ওজন কত আছে এটা প্রসিজার দেখতে পাচ্ছেন যে অপারেশন টেবিলে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করা হচ্ছে। এই যে বিভিন্ন সিরিঞ্জ এবং নিডল দিয়ে যেগুলো কালেক্ট করা হয় সেগুলো ওয়াশ করে নেওয়া হচ্ছে। এটা ডোনারকে এবার অজ্ঞান টেবিলে শুয়ে থেকে অ্যানেস্থেসিয়া করার পর একটু ফাস্ট করে দিন, ফাস্ট করে কতটা সময় দেয়। যদি এটা যেটা দেখানো হচ্ছে এটা অ্যাডাল্টের একজন বাচ্চার নয়, মানে থ্যালাসেমিয়া রোগী ছিল না প্রথম বোন ম্যারো যেটা আমাদের ছিল, কিন্তু প্রসেসটা একই। প্রথমে ডোনারকে এগুলো দেখানো দরকার, এটা ফার্স্ট করে বোন ম্যারো কালেক্ট করা হয় এবং বোন ম্যারো কালেক্ট করে একটা ব্যাগের মধ্যে রাখা যায়। দেখতে পাচ্ছেন এই যে ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে সেটা কালেক্ট করা হয় এবং ওদের দেখা যাচ্ছে যেটা নিডল দিয়ে এটা কালেক্ট প্রত্যেকবারে 5 থেকে 7 ml বোন ম্যারো কালেক্ট করা হয় এবং এটা একটা কালেকশন ব্যাগ। ব্যাগটাকে প্রত্যেক ক্ষেত্রে মিক্স করা হয় অ্যান্টিকোয়াগুলেন্টের সঙ্গে, যাতে করে এটা ক্লট না যে বেঁধে যায়। এর দুটো ফিল্টার আছে, যে ফিল্টার দিয়ে ফ্যান এবং ব্লাড ক্লটকে বাঁধা হয়। তারপর প্রত্যেক ক্ষেত্রেই আমাদের কাউন্ট করে দেখতে হয় যে আমরা কতটা সেল পেলাম বোন ম্যারো, সেই হিসেবে আমরা তারপরে আর কালেক্ট করবো কি করবো না এই হিসেবটা সবসময় করতে হয়। এক্ষেত্রে বোন ম্যারো কালেক্ট অলরেডি হয়ে গেছে এবং মোটামুটি একটা বাচ্চার ক্ষেত্রে, থ্যালাসেমিয়া বাচ্চা যদি হয় তার ক্ষেত্রে 500 ml মতো বোন ম্যারো লেগে থাকে। তো ফার্স্ট করে দিন যে ঘরের মধ্যে বোন ম্যারো, যদি এটা প্রথমটা বাচ্চা না আর কি, যেটা একটা ঘর আছে সেটাকে বলে হেপা ফিল্টার রুম, হাই এফিসিয়েন্সি পার্টিকুলার এয়ার ফিল্টার। যে ঘরের মধ্যে 3টে ব্যারিয়ার থাকে এবং সেই ঘরের মধ্যে কোনো অর্গানিজম 0.2 মাইক্রনের বেশি থাকে, মানে পরে যেটা দেখানো হবে যে কর্ড ব্লাড ট্রান্সপ্লান্ট কি কালেক্ট করা হয়। কর্ডটা ফার্স্ট করে এটা একটু থামিয়ে যাবে, আমি একটু থামিয়ে যাবো। এখন প্রথমে বলে দিই যে কর্ড ব্লাড ট্রান্সপ্লান্টে যে কেন আমরা চিন্তাটা কেন এসছে। বেশিরভাগ ক্ষেত্রে থ্যালাসেমিয়া বাবা মার ক্ষেত্রে দেখা গেছে যে তাদের থ্যালাসেমিয়া ভাই বোন থাকে না, যেন প্রত্যেকেই বাচ্চা নিতে ভয় করে। সাধারণত একটা নিউক্লিয়ার ফ্যামিলি হয়, বাচ্চা একজনই থাকে। সেক্ষেত্রে আমরা বাবা মাকে মোটিভেট করতে, যেটা ডক্টর মেয়েরা বলছিলেন, মোটিভেট করতে পারি যে আপনি ফার্দার একটা বাচ্চা নিন। সে বাচ্চা যদি দেখা যায় যে থ্যালাসেমিয়া আছে, সেক্ষেত্রে আমরা মেডিকেলে তাকে টার্মিনেট করতে পারি। যদি মানে না থাকে তাকে কন্টিনিউ করা যায় এবং সেক্ষেত্রে যদি বাচ্চা মানে HLA ম্যাচ হয়ে যায়, যার চান্স হচ্ছে 3 ভাগের 1 ভাগ, যেটা ডক্টর মেহরা বললেন 1/3% ম্যাচ করা। যদি ম্যাচ করে যায় তাহলে আমরা প্রেগনেন্সি কন্টিনিউ করে জন্মের সময় যে নারীর রক্ত, সেই রক্ত দিয়ে কালেক্ট করি। এবং আমরা কলকাতা শহরে করেছি, কিন্তু কিছু ফেসিলিটি অসুবিধার মধ্যে গেছি, সেটা আমি নিশ্চয়ই বলবো। আমাদের এই কর্ডব্লাডের কয়েকটা কোয়ালিটি বেশি আছে, যেমন এর TCL বেশি থাকে বলে গার্ড ভার্সেস হোস্ট ডিজিজটা খুব কম হয়, রিয়াকশন কম হয়। এর ইমিউনোজেনিক অ্যান্টিবডি পাওয়ারটা খুব বেশি বলে ইনফেকশন কম হয়। কিন্তু এটা একটা বড় অসুবিধা হচ্ছে কোয়ান্টিটিটা আমরা যেটা পাই সেটা অনেক ক্ষেত্রে সাফিসিয়েন্ট হয় না। সেই কারণে আমরা এখন যেটা ঠিক করছি কলকাতায়, যে দুটোকে একসঙ্গে কিছুটা কর্ড ব্লাড কালেক্ট করে তাকে জমিয়ে রেখে পরে কিছুটা বোন ম্যারো একসঙ্গে করলে রেজাল্টটা সবচেয়ে ভালো হবে, পৃথিবীতে যেটা দেখা গেছে। এবার দেখা যায় যে কীভাবে কর্ড ব্লাড কালেক্ট করা হয়। এটা দেখতে পাচ্ছেন অপারেশন থিয়েটার টেবিলে, এই যে নারীর এই যে পোর্শনটা
দাঁড়িটা একটু এখানে ক্ল্যান করা হবে, দেখুন ক্ল্যান করে এই যে নিডিলটা ঢোকানো হচ্ছে এর মধ্যে, এই এখানে একটা ক্ল্যান করা হয় যাতে বাচ্চা রক্তটা না আসতে পারে, যেটুকু রক্ত সাধারণত ফেলে দেওয়া হয়। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। নমস্কার।